3 দিন ধরে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, গ্রহণ করতে পারছেন চিকিৎসা। স্বাস্থ্যের উন্নতি হলে নেওয়া হবে বিদেশে, হাসপাতালে ভিড় না করার আহ্বান। সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে নেওয়া হচ্ছে বেসরকারিতে। কমিশন পান গাড়ি চালক থেকে শুরু করে নিরাপত্তা রক্ষীও, সিন্ডিকেটের সঙ্গে জড়িত খোদ পরিচালক। কমছে দেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র বিবিআনার উৎপাদন, জ্বালানি খাতে বড় ধাক্কার আগাম বার্তা বলছেন বিশেষজ্ঞ। নতুন কূপ খননের বাস্তবায়ন গতি নিয়ে প্রশ্ন। অনিয়ন্ত্রিত ভবন নির্মাণ, অসহনীয় যানজট, দুর্বল বজ্র ব্যবস্থাপনা, অপরিকল্পিত নগরায়নে ময়মনসিংহে বাড়ছে বিপর্যয়ের ঝুঁকি। মাস্টার প্ল্যান বাস্তবায়নে জোর। এবং ওয়াশিংটন কারাকাস উত্তেজনার নতুন মোড়, ভেনেজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধ ঘোষণা ট্রাম্পের। রোডস ঘাঁটিতে মার্কিন সামরিক তৎপরতা, মাদুরো সরকারের নিন্দা। দেখছিলেন শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আইরিন হায়াত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা 3 দিন ধরে অপরিবর্তিত, নিতে পারছেন চিকিৎসা। তবে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার মতো পরিস্থিতি নেই। অবস্থার উন্নতি হলে মেডিকেল বোর্ডের সুপারিশে দ্রুত বাইরে নেয়ার ব্যবস্থা নেওয়া হবে। এজন্য বিদেশে হাসপাতাল ও এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করে রাখা হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে বা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের নেতারা। এ সময় হাসপাতালে ভিড় না করারও অনুরোধ জানান তারা। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাত 9টার দিকে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা জানাতে ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জানান 3 দিন ধরে বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, নিতে পারছেন চিকিৎসা। বিদেশে পাঠানোর বিষয় নির্ভর করছে স্বাস্থ্য ও মেডিকেল বোর্ডের সুপারিশের ওপর। ওনার অবস্থা গত 3 দিন 27, 28, আজকে 29 তারিখ, আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে। এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ড ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে, আমরা তখন সবাইকে আমরা জানাবো। ডাক্তার জাহিদ আরও জানান, বিএনপির চেয়ারপারসনের মেডিকেল বোর্ডে রয়েছেন দেশ বিদেশের চিকিৎসকরা। সার্বক্ষণিক মায়ের চিকিৎসার বিষয়ে যুক্ত রয়েছেন তারেক রহমান ও ডাক্তার জুবাইদুর রহমান। দেশের বাইরের অনেক রাষ্ট্রপ্রধান, অনেক সরকার প্রধান, অনেক দেশ তাদের আগ্রহের কথা, তাদের যে উৎকণ্ঠার কথা তারা প্রকাশ করেছে এবং সেই জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর আগে বিকেলে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব জানান, খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে শারীরিক অবস্থা স্থিতিশীল হতে হবে। এ সময় হাসপাতালে ভিড় না করার আহ্বান জানান তিনি। তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। এদিন সকালে বেগম জিয়াকে দেখতে হাসপাতালে আসেন বিএনপি নেতারা। দলীয় প্রধানের জন্য দোয়া চেয়ে তারা জানান, বিদেশি হাসপাতাল ও এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা আছে। শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার অবস্থায় পৌঁছালে নেওয়া হবে ব্যবস্থা। যেহেতু তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, উন্নতি হয়নি, অবনতি হয়নি, এবং তাকে বোধহয় ইয়েতে নিয়েছেন, ওটিতে নিয়েছেন। ওখানে বোধহয় তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন আর কি, যে তার অবস্থার কতটুকু উন্নত করা যায়। বাইরে বেশ কয়েকটি দেশে হসপিটাল ইতিমধ্যেই ঠিক করা আছে, এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা আছে। হাসপাতাল থেকে বেরিয়ে এনসিপি ও নাগরিক ঐক্যের নেতারা জানান, অবস্থা সংকটাপন্ন হলেও বেগম জিয়া সজাগ ও সজ্ঞানে আছেন। সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন। শারীরিকভাবে ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ।
বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত, মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি। প্রায় এক সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে দেশে ফেরা তার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয় উল্লেখ করে ফেসবুক স্ট্যাটাসে জানান, রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে আসা মাত্রই দেশে ফিরবেন। এই পোস্ট ঘিরে আলোচনার জবাবে প্রেস সচিব জানান, তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোনো বাধা আপত্তি নেই। আর মির্জা ফখরুল বলেছেন, তারেক রহমানের পোস্টেই সব জবাব রয়েছে। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার অপেক্ষায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে লন্ডন থেকে দেশে ফেরা তার একক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল নয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন। তারেক রহমান জানান, রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে আসা মাত্রই দেশে ফিরবেন তিনি। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। আন্তরিক দোয়া ও ভালোবাসার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। স্ট্যাটাসে তিনি আরও জানান, দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চ মানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা দিয়ে আসছেন। বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সব সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বেগম জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার সঙ্গে চিকিৎসার সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করায় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেসবুক পোস্ট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। তারেক রহমানের পোস্টেই সব জবাব রয়েছে। কাজই তো এটা, বিদ্বেষ ছড়ানো, ব্যক্তিগত প্রচার, মানুষকে আপনার চরিত্র হনন করা, এগুলো তাদের কাজ। উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট, তার ভাষ্য এটা। আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই, সেলফ এক্সপ্লানেটরি এটা। এদিকে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের বিধিনিষেধ বা কোনো ধরনের আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে আমাদের কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই। উনি যখন ইচ্ছা বাংলাদেশে ফিরতে পারেন, তো উনি ওনার মতো ডিসিশন নেবেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর দোয়া চেয়েছেন বলেও উল্লেখ করেছেন প্রেস সচিব। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোট পরিদর্শনে গিয়ে তিনি জানান, একই সঙ্গে জাতীয় নির্বাচন এবং গণভোট দুই ব্যালটে ভোট দিতে কত সময় লাগছে তা দেখে প্রস্তুতি সম্পন্ন করবে ইসি। লাইন দেখে বোঝার উপায় নেই, এটি নির্বাচন কমিশনের ভোটের আগের প্রস্তুতি। ঘড়ির কাঁটায় 12টা বাজতে 10 মিনিট বাকি। ভোট শেষ হবার আগ মুহূর্তে জাল ভোট দিতে এসেই ধরা পড়ল ভোট গ্রহণ কর্মকর্তার হাতে। সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন সহকারী প্রিজাইডিং অফিসার। শনিবার রাজধানীর আগারগাঁ শেরেবাংলা নগর উচ্চ বালিকা বিদ্যালয়ে মক ভোটিং এর আয়োজন করে নির্বাচন কমিশন। বেশিরভাগ ভোটারই ছিলেন ইসির কর্মকর্তা কর্মচারীরাই। তাতেই দেখা যায় বিশৃঙ্খল পরিস্থিতি। সকাল 8টায় ভোট শুরুর কথা থাকলেও 15 মিনিট পরে শুরু হয় ভোট গ্রহণ, চলে বেলা 12টা পর্যন্ত। একই সঙ্গে দুটি ব্যালটে ভোট দিয়ে ভোটাররা জানান, গণভোট নিয়ে তেমন কোনো ধারণা না থাকায় দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয় তাদের। দেখার পর আর এই সময় কি এখানে আছে, হ্যাঁ বা না দিবে, এটা আসলে তারা কোন জায়গা দিবে তারা নিজেও জানবে না। না, এটা পড়ার সুযোগ হয় না। কোনো সময় পড়ে নাই, আমি দুটো কোনো সময় পড়ে আমি বুঝি যে কি দেওয়া যায়। ভোট কেন্দ্র পরিদর্শনে এসে সিএসি জানান, মক ভোটিং এর ফলাফলের উপর ভিত্তি করে কেন্দ্রের সংখ্যা, জনবল বাড়বে কিনা এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। গণভোট যদি একসাথে করতে হয় তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। এই আজকের এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা ঠিক করব যে আমরা যে ভোটার সেন্টার যে 42,500 প্লাস যে পোলিং সেন্টার ঠিক করেছি, whether this number of
পুলিং স্টেশনস আর সাফিসিয়েন্ট অর নট। সংসদ ভোট এবং গণভোট নিয়ে কমিশনের প্রস্তুতি আছে উল্লেখ করে সিএসসি জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। মোটামুটিভাবে প্রিপারেশন আমাদের আছে, কোনো অসুবিধা নেই। তফসিল আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে। ইসির মক ভোটিংয়ে 500 জন ভোটারের বিপরীতে ভোট পড়েছে 352টি, ভোট পড়েছে 70.4%। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। টাকার বিনিময়ে সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে নেওয়া হচ্ছে নিজের বেসরকারি প্রতিষ্ঠানে। বছরের পর বছর ধরে চলছে এই অপকর্ম, এমনকি রোগী নিতে ব্যবহার করছেন সরকারি হাসপাতালের নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারীদেরও। অবিশ্বাস্য হলেও এমন কাণ্ড ঘটাচ্ছেন রাজধানীর মাতোয়াইল শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের এক পদস্থ কর্মকর্তা। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। সুমন সরকারের ক্যামেরায় নাইম হাসানের রিপোর্ট। সবচেয়ে মারাত্মক একটা জিনিস। মাতোয়াইল শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের জরুরি বিভাগের সামনের চিত্র এটি। প্রত্যেকেই খুব কর্মব্যস্ত। কারণ খুঁজতে গিয়ে দেখা গেল ভালো সেবার আশ্বাস দিয়ে অর্থের বিনিময়ে রোগীকে পাশের বেসরকারি হাসপাতালে পাঠাতে চান তারা। আর এই কাজ সম্পন্ন করতে পারলে তাদের আয় রোগী প্রতি 5 থেকে 10,000 টাকা। যদি রোগীর থেকে 10,000 নিবার পায় তাহলে 3,000ও দিতে পারে। অনুসন্ধানের এ পর্যায়ে মুকিত নামের এই গাড়ি চালককে অনুসরণ করব আমরা। মুকিত হাসপাতালের কেউ না হলেও তার গাড়িতে করেই রোগী ভাগানো হয় মাতোয়াইল হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত হাসপাতালে। দর্শক, আমাদের সামনে দিয়ে মাত্রই ওই গাড়িটি একজন যাত্রীকে সঙ্গে নিয়ে বের হয়ে গেছে। আমরা এবার ওই গাড়িটিকে ফলো করব, দেখব গাড়িটি কোথায় গিয়ে থামে। মাতোয়াইল হাসপাতাল থেকে মুকিতের গাড়ি ঢুকলো বাংলাদেশ নবজাতক হাসপাতালে, যে হাসপাতালের মালিক মাতোয়াইল শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক মুজিবুর রহমান। তার স্ত্রী ওই হাসপাতালের চেয়ারম্যান। সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে পরিচালকের বেসরকারি হাসপাতালে বুঝিয়ে দেওয়ার পর মুকিত একটি টোকেন সংগ্রহ করলেন দারোয়ানের কাছ থেকে। পরে সেই টোকেন দিয়ে কাউন্টার থেকে নিজের কমিশন তোলেন তিনি। প্রতি রোগী বাবদ 1500 থেকে 2000 টাকা করে পান মুকিত। এবার মুকিতের মুখোমুখি হবার পালা আমাদের। রোগী তো গাড়ি ভাড়া দিলেন, তারপরও কাউন্টার থেকে কিসের টাকা নিলেন মুকিত? আমি এক টাকা না, আমি 400 টাকা ভাড়া আনছি। এখানে আপনার সিন্ডিকেট হচ্ছে সিকিউরিটি, রোগীকে বুঝায় মনে হয় ওখানে পাঠায়। আবার যে সিকিউরিটি গার্ড মুকিতের গাড়িতে রোগী তুলেছেন তার রেট আরো বেশি। রোগী যতদিন থাকবে সেই অনুযায়ী টাকা নির্ধারিত হবে নিরাপত্তা রক্ষীদের। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও চক্রের সদস্যরা তুলে ধরেন রোগী ভাগানোর পুরো প্রক্রিয়া। আমি পাঠাইলে সেনা পাবো। ক্লিনিকগুলো তো এখানে রোগী প্রতিদিন থাকলে প্রতি 2,000 টাকা করে দিতেছে, বিলটা আসতে থাকে। সিকিউরিটি গার্ড এই টাকার আবার ওরা ভাগ করে নেয়। রোগীর অবস্থা যত বেশি গুরুতর, সিন্ডিকেট সদস্যদের মনে তত বেশি আনন্দ। কারণ রোগীর হাসপাতালের বিল বাড়লেই বাড়তে থাকবে তাদের কমিশনের অঙ্ক। এটাই যেন মাতোয়াইলের মা ও শিশু হাসপাতাল সহ আশেপাশের বেসরকারি হাসপাতালগুলোর প্রায় প্রতিদিনের চিত্র। এবার কথা বলতে চাই মাতোয়াইল হাসপাতালের পরিচালকের সঙ্গে। আমি প্রফেসর মুজিবুর রহমান, সাইনবোর্ড মোড়ে নবজাতক একটা হাসপাতাল আছে। নবজাতক হাসপাতালের কি মালিক আপনি? রোগী ভাগিয়ে নিজের ব্যক্তিগত হাসপাতালে পাঠানোর বিষয়ে জানতে চাইলে শুরুতে পরিচালক মুজিবুর রহমান 2 দিন পরে আসার জন্য বলেন। পরশুদিন আসো, ছোটখাটো বলো ভ্রান্তি যেগুলো থাকে কারেকশনের যুগগুলো বলে দেবা, যেগুলো করুন। আর যদি মনে করে যে না এটা মহাগর্হিত জাতিরে জানাইতে হবে, তখন তো মিডিয়াতে যাওয়া লাগবে। 2 দিন পর ফোন করার পর এবার নানা টালবাহানায় ঘোরাতে থাকেন তিনি। এক পর্যায়ে মুঠোফোনে মুজিবুর রহমান তার বাসায় যাওয়ার অনুরোধ করেন আমাদের। সময় তো দিছো, আর একটা দিন সময় দাও। হ্যাঁ, তোমার ম্যাডাম খুব অসুস্থ, তুমি যদি মনে কিছু না করো আমার বাসায় একটু চার দাওয়াত না, তুমি আমার বাসায় আসো। মাতোয়াইল হাসপাতালের পাশের আরেক হাসপাতালের নাম প্রোঅ্যাক্টিভ। কমিশনের বিনিময়ে রোগী ভাঙানোর বিষয়টি অবলীলায় স্বীকার করলেন হাসপাতালের উপপরিচালক। আমাদের মার্কেটিং এর লোক আছে, ওদের একটা সেলস টার্গেট দেওয়া থাকে, ওইটা অনেক সময় নেওয়ার জন্য ওরা কি করে, এরকম দিয়ে একটা রোগী হচ্ছে গিয়ে পাঠায়, সেলস টার্গেট পূরণের জন্য ওরা এই লাঠি ওয়ার্কগুলো করে। এটা তো আমি ডিনাই করতেছিলাম। রোগী ভাগানো এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত হাসপাতালের পরিচালক সহ প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস মাতোয়াইল শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের নির্বাহী পরিচালকের। আমি এই বিষয়টাকে একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করব। যদি এই বিষয়ে সম্পৃক্ততা পাওয়া যায় বা এই ধরনের কিছু আমরা পাই, ডেফিনেটলি আমরা এইটার ব্যাপারে আমরা ব্যবস্থা নিব। সাধারণ মানুষের প্রত্যাশা সিন্ডিকেটের মাধ্যমে অসহায় রোগীদের এই গলাকাটার উৎসব বন্ধ হোক। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।
ধারাবাহিকভাবে কমেছে দেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র বিবিআনার উৎপাদন, যা দেশের সংকটময় জ্বালানি পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বিবিআনার উৎপাদন কমতে থাকা জ্বালানি খাতে বড় ধাক্কার আগাম বার্তা। যদিও পেট্রোবাংলা বলছে বিপর্যয় সামলাতে নতুন নতুন কূপ খননের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু তা যথেষ্ট মনে করছেন না বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়ার আবেদনের রিপোর্ট। প্রমাণিত মজুদ কিংবা দৈনিক উৎপাদন, দুই সূচকেই দেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র বিবিআনা। একই সঙ্গে ধুঁকতে থাকা জ্বালানি খাতের সংকটময় প্রতিচ্ছবিও। 1998 সালে হবিগঞ্জের নবীগঞ্জে ক্ষেত্রটি আবিষ্কৃত হওয়ার প্রায় এক দশক পর থেকে গ্যাস উত্তোলন করে আসছে মার্কিন কোম্পানি শেভরন। 7.67 TCF প্রমাণিত মজুদের বিপরীতে এরই মধ্যে ব্যবহার হয়েছে 6 TCF-এর বেশি গ্যাস। এখনও দেশে উৎপাদিত প্রায় অর্ধেক গ্যাসের যোগান দেওয়া এই ক্ষেত্রটির দৈনিক সরবরাহ কমতির দিকে। 3 বছর আগেও দৈনিক 1200 থেকে 1300 মিলিয়ন ঘনফুট গ্যাস মিলত যে ক্ষেত্র থেকে, তার উৎপাদন এখন নেমে এসেছে 850 মিলিয়ন ঘনফুটের ঘরে। সবচেয়ে নির্ভরতার এই ক্ষেত্রটির গ্যাসের মজুদ ফুরিয়ে আসা আগামীতে জ্বালানি খাতে বড় বিপর্যয়ের ইঙ্গিত, এমন সতর্কবার্তা বিশেষজ্ঞদের। যে কোনো গ্যাস ফিল্ড তো অফুরন্ত হয় না, তার একটা লাইফ টাইম থাকে। তো আপনি যদি সেই লাইফ টাইমের শেষের দিকে এসে যান, তখন হঠাৎ করে আপনার এই উৎপাদনটা একেবারে নিচে ধসে যাবে। সেরকম যদি হয়ে যায় তাহলে জ্বালানি খাতে বিরাট ধস নামবে। সুতরাং এটার উপর যে নির্ভরশীলতা, এটা যদি বাধাগ্রস্ত হয় তাহলে বাংলাদেশ একটা বড় রকমের গ্যাস সংকটে পড়বে অবশ্যই, কারণ অন্যান্য গ্যাস ফিল্ডগুলো ওইভাবে ডেভেলপ করা হয়নি। বিশেষজ্ঞদের তাগিদ, বিবিআনার উৎপাদন ধারাবাহিকভাবে ফুরাতে থাকলে জ্বালানি খাতে সামনে যে ধাক্কা আসতে পারে তা সামলাতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে জোর কদমে। যদিও নতুন নতুন কূপ খনন করে মোট উৎপাদন ধরে রাখার পরিকল্পনা সামনে আনছে পেট্রোবাংলা, কিন্তু তা যথেষ্ট মনে করেন না বিশেষজ্ঞরা। আমাদের এখন 7টা রিগ কূপ খননে ব্যবহৃত হচ্ছে, এটাও একটা আমাদের জন্য রেকর্ড। আপ্রাণ চেষ্টা করছি আমরা যে জিনিসটা, সেটা হলো যেটা ডিক্লাইন হচ্ছে সেই পরিমাণকে কভারেজ দেওয়ার জন্য অন্য কূপ খনন থেকে আমরা যে গ্যাসটা পাওয়ার আশা করছি সেটা দিয়ে কভারেজ দেওয়ার আমাদের টার্গেট। বাংলাদেশে যে অনুসন্ধান কূপের খনন হার, এটা বিশ্বের অন্যতম নিম্ন স্তরের একটা খনন হার। আমরা প্রতি বছর কয়টা অনুসন্ধান কূপ খনন করি, অতি নগণ্য। এক্সপ্লোরেশনটা যদি একটা ইন্টেন্সিভ লেভেলে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু আমরা আরও অনেক বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কার করার সম্ভাবনা আমাদের খুব বেশি। তো সেই পথে কিন্তু আমরা হাঁটি না। এছাড়া কূপ খননের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে পেট্রোবাংলা, তার বাস্তবায়ন গতি নিয়েও রয়েছে প্রশ্ন। বিবিআনার মতো বড় আকারের গ্যাস ক্ষেত্রের উৎপাদন কমতে থাকা নিঃসন্দেহে দেশের জ্বালানি খাতের জন্য বেশ উদ্বেগজনক। এমন অবস্থায় পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগের কৌশলী ভূমিকা, কর্মতৎপরতা আর বিকল্প ব্যবস্থার উপর নির্ভর করছে এ খাতের ভবিষ্যৎ, এমনটি মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অপরিকল্পিত নগরায়ণ ঝুঁকি বাড়ছে ময়মনসিংহ নগরীতে। অনিয়ন্ত্রিত ভবন নির্মাণ, অসহনীয় যানজট, দুর্বল বজ্র ব্যবস্থাপনায় ভোগান্তিতে নগরবাসী। পাশাপাশি বাড়ছে ভূমিকম্পে বিপর্যয়ের ঝুঁকি। তবে সম্প্রতি ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের গেজেট প্রকাশের পর বদলে যাওয়ার স্বপ্ন দেখছেন নগরবাসী। ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহ দেশের সবশেষ বিভাগীয় শহর ও সিটি কর্পোরেশন, সম্ভাবনায় ভরপুর এই জনপদ। কিন্তু সেই সম্ভাবনার পুরোটা বাধাগ্রস্ত হচ্ছে অপরিকল্পিত নগরায়নের কারণে। চরপাড়া, গাঙ্গিনারপাড়, শানকিপাড়া, নতুন বাজার, জিলা স্কুল মোড় সহ শহরের প্রায় সব প্রধান সড়কেই সারাদিন লেগে থাকে যানজট। 5 মিনিটের রাস্তা 20 মিনিট সময় লাগে, আমগো কেমন করে চলবো? যে পরিমাণ অটো, এরকম কোন শহর নাই যে এত পরিমাণ অটো আছে। যে অবস্থা ময়মনসিংহ শহরের, এটা চিন্তার বাইরে। 10 মিনিটের রাস্তা 1 ঘন্টার বেশি সময় লাগছে। নগরের প্রবেশ মুখ থেকে কেন্দ্রের ব্যস্ততম অঞ্চল পর্যন্ত চলছে একের পর এক বহুতল ভবন নির্মাণ। 2018 সালে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর এখনো নেই কোনো মাস্টার প্ল্যান। অপরিকল্পিত এসব ভবন বাড়াচ্ছে সংকট। বিভিন্ন ডিপার্টমেন্টের মাঝে যে সমন্বয়, সেটারও অভাব রয়েছে, যার কারণে আসলে এখানে বরাদ্দ হয়, বাজেট হয়, কিন্তু সেগুলি পরিকল্পিতভাবে প্রপারলি কাজে লাগানো হয় না। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যানের বাস্তবায়ন না হলে বাড়বে ভূমিকম্প সহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি। যদি আপনি নিয়ম কানুন না মানেন, আপনাকে এটার জন্য দুর্যোগ পোহাতে হবে। অনেক বিল্ডিং আছে যেগুলোর অনুমোদন নাই, এই বিল্ডিংগুলো ঝুঁকিপূর্ণ এবং এগুলো ভেঙে পড়ার ব্যাপক সম্ভাবনা আছে। সিটি কর্তৃপক্ষ বলছে, নগরীর বহুতল ভবন নির্মাণের 80% অনুমোদন প্রক্রিয়াতে দুর্বলতা আছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে বহুতল ভবনগুলো দেখা যায়,
তার 80% অনুমোদন দেওয়া বিসি কমিটির মাধ্যমে। হয়তো ওই সকল কমিটির কোনো ভুল ত্রুটি থাকলে থাকতেও পারে, নতুবা এত সরু রাস্তার উপরে এত বহুতল ভবন কিভাবে হয়ে গেল। 2024-25 অর্থ বছরে নগরীতে 7 তলার বেশি 27টি ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে সিটি কর্পোরেশন। পরিকল্পিত নগর ব্যবস্থাপনা ছাড়া এই শহর ক্রমে হয়ে উঠছে অচল। তবে একটি পরিকল্পিত আধুনিক নগরী গড়ে তুলতে গত 26 নভেম্বর ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের গ্যাজেট প্রকাশে বেড়েছে নগরবাসীর প্রত্যাশা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। পাহাড়ি এলাকায় ফসলের মাঠে দেখা মেলে না কৃষি কর্মকর্তাদের। সীমান্তবর্তী 3 উপজেলায় নাজুক অবস্থা, যোগাযোগ ব্যবস্থা ও ঊর্ধ্বতনদের নজরদারির অভাবে মাসের পর মাস মাঠে আসেন না তারা। ফসলের রোগ বালাই দমনে স্থানীয় দোকানির পরামর্শ আর পূর্ব অভিজ্ঞতাই শেষ ভরসা কৃষকদের। শহীদুল ইসলাম হীরার তথ্য এবং বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। সবজি ক্ষেত হোক বা ধানের আবাদ, সীমান্ত ঘেঁষা ফসলি জমিতে কখনোই দেখা মেলে না কৃষি কর্মকর্তার। শেরপুরের পাহাড়ি জনপদ শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্তের কৃষকদের অভিযোগ, ফসলের রোগবালাই থেকে মুক্তি পেতে কৃষি বিভাগ থেকে সময় মতো সঠিক পরামর্শ পান না। এতে ক্ষতিগ্রস্ত হয় ক্ষেত, কমে যায় উৎপাদন। ফসল রক্ষায় নিজস্ব অভিজ্ঞতা, স্থানীয় কীটনাশক দোকানি আর বিক্রয় প্রতিনিধিদের পরামর্শে বালাইনাশক ব্যবহার করতে হচ্ছে কৃষকদের। অনেক সময় ভুল সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলের মাঠ। প্রশিক্ষণপ্রাপ্ত কৃষি কর্মকর্তাদের সশরীরে উপস্থিত হয়ে পরামর্শ দেওয়ার দাবি তাদের। আমরা অসহায় লোক, সরকারের কোনো অনুদান আমরা পাই না। ধান আবাদ করছি, মাজরা পোকার জন্য অনেক বিষ দিছি, কিন্তু কাজ হয় নাই। পরে দোকানদারে যাই বলছি যে দোকানদার যেটা দিছে এটা নিয়ে আমরা আর কি দিতাছি। প্রায় 50 বছর ধরে আছি, কোনোদিন আমরা কৃষি অফিসারে দেখি নাই। সার বিষ যাই ব্যবহার করি ওই আমরা নিজের যুক্তিতেই। দায়িত্বে অবহেলায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস কৃষি কর্মকর্তার। এই ধরনের অভিযোগ যদি কৃষক লেভেল থেকে যদি আমাদের কাছে আসে, মানে স্পেসিফিকভাবে কোন ব্লকের বা কোন ইউনিয়ন উপসহকারীরা তারা মাঠে যাচ্ছে না, অবশ্যই আমরা সেটা আমাদের যে বিভাগীয় যে বিধিমালা আছে সেই অনুযায়ী আমরা তাদের ব্যবস্থা নিব। 3টি উপজেলার যে পাহাড়ি ইউনিয়নগুলো আছে, এখানের উপসহকারীদেরকে পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে উপজাতি অঞ্চলগুলোতে বেশি সময় দেওয়ার জন্য তাদের প্রতি আলাদাভাবে একটা নির্দেশনা জারি করব। কৃষকের ফসলের মাঠে উপস্থিত হয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য প্রত্যেক ইউনিয়নে 3 জন করে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন। সময় সংবাদ, শেরপুর। মূল্যবৃদ্ধি ও অন্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় জামালপুরে বেড়েছে আখের চাষ। তবে সিন্ডিকেটের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় অভিযোগ কৃষকদের। এদিকে চলতি বছরের আখ মাড়াই শুরু করেছে জিল বাংলা সুগার মিল। পর্যাপ্ত কাঁচামাল থাকায় লক্ষ্যমাত্রা পূরণের আশা মিল কর্তৃপক্ষের। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য এবং আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুরের দেওয়ানগঞ্জের ঝিলবাংলা সুগার মিলের প্রতিদিনের আখ মাড়াই সক্ষমতা 1050 মেট্রিক টন। তবে নানা কারণে তা দিন দিন কমে এসে দাঁড়িয়েছে 872 মেট্রিক টনে। গত 28 নভেম্বর শুরু হয়েছে চলতি বছরের আখ মাড়াই কার্যক্রম। কৃষকরা বলছেন সরকার প্রতিমন আখের মূল্য 250 টাকা বৃদ্ধি করায় চাষিদের আগ্রহ বেড়েছে। অন্য ফসলের চেয়ে উৎপাদন খরচ কম হওয়ায় এ ফসলে লাভ হচ্ছে বেশি। তবে একটি সিন্ডিকেটের কারণে অনেক চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছে অভিযোগ তাদের। আখ চাষি অনেক ভালো আছে, আবাদ সব দিকে আগাইতেছে, ফসল আগাইতেছে। আমাদের যেহেতু রেট একটু বেশি, এখন আখের আবাদ করার পরে আমাদের কৃষকের মোটামুটি ভালোই পোষা। যদি কুইশারের মূল্যটা একটুটা বাড়ায় দিত তাহলে হয়তো কৃষক ফুর্তিতে আনন্দতে আরো কুইশারের আখ চাষি আরো কুইশার বাড়াইতো। ফিল্মেনেরা যদি না ভালো করে পঞ্জিটা দেয়, ভালো সাবজেক্ট করে তাহলে কুইশার আবাদ সবাই করবো, কুইশার আবাদ কোনো হবো না। পর্যাপ্ত আখ মাঠে থাকায় এবছর লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী মিল কর্তৃপক্ষ। গত বছর ছিল 5010 একর জমি, আর এবছর হচ্ছে 5300 একর জমিতে। এবছরে আমাদের টার্গেট আছে 70,000 মেট্রিক টন। তবে আশা করা যায় আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় আখ পাবো এবং সম্ভবত তার চেয়ে বেশি হবে বলে আমরা আশা করছি। কৃষি বিভাগ বলছে জামালপুরে এবছর আখের চাষ হয়েছে 5003 একর জমিতে, যা গত বছরের তুলনায় 90 একর বেশি। আর মিল কর্তৃপক্ষের তথ্য মতে চলতি মৌসুমে 70,000 মেট্রিক টন আখ মাড়াই করে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4009 মেট্রিক টন চিনি। সময় সংবাদ, জামালপুর।
পলি জমে নদী ও খালের তলদেশ ভরাট হয়ে যাওয়ায় সুনামগঞ্জে ব্যাহত হচ্ছে স্বাভাবিক সেচ কার্যক্রম। এতে বোরো মৌসুমে অনাবাদি থাকছে জেলার অন্তত 10,000 হেক্টর কৃষি জমি। তবে অনাবাদি এসব জমি চাষের আওতায় আনাতে বিকল্প পদ্ধতি অনুসরণের পরামর্শ কৃষি বিভাগের। আর খাল খননের পাশাপাশি গভীর নলকূপ বসানোর কথা জানিয়েছে বিএডিসি। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য এবং এবাদুল হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার খরচার হাওরের মাটি ফেটে চৌচির চড়ে বেড়াচ্ছে গবাদি পশু, অথচ এসব জমিতে এখন বড় আবাদের প্রস্তুতি নেয়ার কথা কৃষকদের। পলি জমে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় মৃত খালগুলো, এতে সেচ দিতে না পারায় বড় আবাদ করতে পারছেন না কৃষকরা। আমরা যে সময়মত পানি পাই না, যে বেলা লোয়া দিয়ে লোয়া সময়মত লোয়া দিতে পারি না, ধানও না, পানি ফুকাই দিতেছে অন্য তো সময় তাতে আমরা রোয়া দিতাম, অন্য অসময় রোয়া দিতেছি। টাইম মতো পানি পাইতো তাহলে এই জমির ফসলগুলি আরো ভালো হইতো আর আমরা খুব ভালো ফলন পাইতাম। এদিকে অনাবাদি জমিগুলো চাষের আওতায় আনতে ধানের বিকল্প ফসল আবাদের পরামর্শ কৃষি বিভাগের। আর অনাবাদি জমি চাষের আওতায় আনতে চলতি মৌসুম থেকেই খাল খনন শুরু হয়েছে বলে জানিয়েছে বিএডিসি। পাশাপাশি দেয়া হচ্ছে সেচ যন্ত্র। কৃষকদেরকে আমরা সচেতন করছি যে এখন পর্যন্ত যেগুলো বীজতলা হয়ে গেছে, চারার বয়স 20-25 দিন 30 দিন হইলে যাতে তারা রোপণ করে ফেলে। যে ফসল চাষ করলে পানি কম লাগে সেই ফসল চাষ করে যাতে সেই জমিগুলো অনাবাদি জমিগুলোকে আবাদের আওতায় আনা যায়। সেই ফসল যেমন সরিষা। ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। আশা করছি যে পরিমাণ জমি আবাদের বাইরে আছে সুনামগঞ্জে বা আবাদ যোগ্য করা সম্ভব, সেই পরিমাণ জমি আমরা আবাদের আওতায় নিয়ে আসতে পারবো। কৃষি বিভাগের তথ্য 10,000 হেক্টর পতিত জমি বোরো চাষের আওতায় আনলে প্রতি বছর প্রায় 31,520 মেট্রিক টন ধান উৎপাদন হবে, যার আনুমানিক মূল্য 110 কোটি টাকা। সময় সংবাদ, সুনামগঞ্জ। বঙ্গোপসাগরে চলছে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক মহড়া ও মিসাইল ফায়ারিং। এতে সরকারের 4 উপদেষ্টার উপস্থিত থাকার কথা রয়েছে। আর এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাব তার কাছে। পার্থ, বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক মহড়ার আজকে শেষ দিন। 5 দিন ব্যাপী যে মহড়া, সেই মহড়ার শেষ দিনে আজকে কিন্তু কিছুক্ষণ পরেই গভীর সমুদ্রে কিন্তু নৌবাহিনীর বার্ষিক যে মহড়া, সেই মহড়া অনুষ্ঠিত হবে। এবং এই মহড়া দেখতে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আরও 3 উপদেষ্টা কিন্তু আসলে অংশ নেওয়ার কথা আছে। এবং কিছুক্ষণের মধ্যেই আপনারা যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সহ আরও অনেক জাহাজ, আসলে নৌবাহিনীর জাহাজ এই বার্ষিক যে মহড়া, সেই মহড়ায় কিন্তু তারা অংশ নেবে। আসলে নৌবাহিনীর এই বার্ষিক মহড়ার মূল লক্ষ্য হলো সমুদ্র এলাকায় দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ, সমুদ্র সম্পদের রক্ষণাবেক্ষণ, সমুদ্র পথের নিরাপত্তা বিধান সহ চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, উপকূলীয় এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সমুদ্র এলাকার আসলে প্রহরা নিশ্চিতকরণ। আসলে দীর্ঘ 5 দিন ব্যাপী আয়োজিত এই মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোট সহ আসলে উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ এবং নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়ার্স কিন্তু প্রত্যক্ষভাবে এই কয়েকদিন অংশগ্রহণ করেছেন। এবং আজকে যে মহড়া কিছুক্ষণের পরেই শুরু হবে, সে মহড়ায় কিন্তু এই সবাই কিন্তু অংশ নেবে। এছাড়াও বাংলাদেশ কোস্টগার্ড, সেনা ও বিমান বাহিনী সহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাসমূহ এই মহড়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কিন্তু আসলে অংশগ্রহণ করবে। এবং বিভিন্ন ধাপে পরিচালিত এই মহড়ার উল্লেখযোগ্য দিকসমূহের মধ্যে নৌবহরের যে বিভিন্ন রণকৌশল অনুশীলন, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, লজিস্টিক অপারেশন, উপকূলীয় এলাকায় অবস্থিত নৌ স্থাপনাসমূহের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেটিরও মহড়া কিন্তু আজকে আসলে অন্তর্ভুক্ত হবে। এবং আজকে চূড়ান্ত দিনের মহড়ার যে উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ হতে যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, শোল্ডার লঞ্চ, সারফেস টু এয়ার মিসাইল ফায়ারিং সহ বিভিন্ন ধরনের আসলে মহড়া আজকে কিন্তু অনুষ্ঠিত হবে। এবং আমরা বঙ্গোপসাগরের আজকে যে মহড়া, সেই মহড়ায় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের আমন্ত্রণে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টাগণ সহ বিশেষ অতিথি হিসেবে বানজা খালিদ বিন ওয়ালিদ থেকে আসলে সমাপনী দিবসের যে মহড়াসমূহ, সেগুলো কিন্তু তারা কিন্তু প্রত্যক্ষ করবে না। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নৌবাহিনীর যেসব জাহাজ অংশগ্রহণ করবে এবং নৌবাহিনীর যেসব যারা সদস্যরা অংশগ্রহণ করবে, তারা সবাই কিন্তু ইতিমধ্যেই তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটুকু তারা কিন্তু গ্রহণ করেছে। এবং কিছুক্ষণের মধ্যেই আসলে গভীর বঙ্গোপসাগর সমুদ্রের উদ্দেশ্যে কিন্তু নৌবাহিনীর যে জাহাজগুলো রয়েছে, সবাই কিন্তু একসাথে কিন্তু সবাই অংশগ্রহণ করবে এই মহড়ায়। তো সেক্ষেত্রে বলা যায় দীর্ঘ 5 দিন ব্যাপী আয়োজিত এই মহড়ার বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট,
ওপিবি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল, বোট সহ উল্লেখযোগ্য সংখ্যক কিন্তু জাহাজ এবং নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং বিশেষায়িত যে ফোর্স সোয়ার্স তারা কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু এই আসলে মহড়ায় অংশগ্রহণ করবে। এছাড়াও বাংলাদেশ কোস্টগার্ড, সেনা বিমান বাহিনী সহ সংশ্লিষ্ট যে মেরিটাইম সংস্থাসমূহ রয়েছে তারাও কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবেও কিন্তু আজকের যে মহড়া অনুষ্ঠিত হবে গভীর বঙ্গোপসাগরে সেই মহড়ায় সবাই একসাথে অংশগ্রহণ করবে। আসলে এইসব মহড়া কেন চালানো হয় সে বিষয়ে আমরা নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে নৌবাহিনীর এই বার্ষিক মহড়ার যে লক্ষ্য সেটি হচ্ছে সমুদ্র এলাকায় দেশের যে সার্বভৌমত্ব সেটি সংরক্ষণ করা, সমুদ্র সম্পদের যে রক্ষণাবেক্ষণ সেটি যাতে সঠিকভাবে নিশ্চিত করা সম্ভব হয় সেই জন্য কিন্তু এই মহড়ার মাধ্যমে সেই বিষয়গুলো আসলে নিশ্চিত করা হয় এবং সমুদ্রপথের যে নিরাপত্তা বিধান সহ চোরাচালান রোধ, আমরা বিভিন্ন সময় দেখি সমুদ্রপথে বিভিন্ন চোরাচালানের ঘটনা ঘটে, সেই চোরাচালানের ঘটনা যাতে রোধ করা সম্ভব হয় সেইগুলোও কিন্তু এই মহড়ার মাধ্যমে আসলে তুলে ধরা হয়। এবং জলদস্যুতা একটি বড় সমস্যা, বিভিন্ন সময় দেখা যায় মহেশখালী সহ বিভিন্ন এলাকায় আসলে আমাদের যারা জেলেরা রয়েছে তাদের মাছ আসলে অপহরণ করে নিয়ে যায় এবং জেলেদেরও কিন্তু অপহরণ করে নিয়ে যাওয়া হয়। তো সেক্ষেত্রে চোরাচালান প্রতিরোধে, জলদস্যুতা দমনে কিন্তু উপকূলীয় এলাকায় আমরা দেখেছি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সমুদ্র এলাকার যে প্রহরা সেগুলো কিন্তু আসলে নিশ্চিত করার উদ্দেশ্যে কিন্তু আজকের যে মহড়া সেই মহড়া কিন্তু অনুষ্ঠিত হবে। এবং মহড়ার যে আজকে এই মহড়ায় সম্মানিত অতিথিগণ, এই মহড়ায় অংশগ্রহণকারী সকল কর্মকর্তা ও নাবিকরাও কিন্তু আসলে অংশগ্রহণ করবো। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি নৌবাহিনীর একটি জাহাজে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। কিছুক্ষণের মধ্যেই জাহাজ গভীর সমুদ্রের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সেক্ষেত্রে সকল ধরনের প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। আমরা আগেই বলেছি স্বরাষ্ট্র উপদেষ্টা সহ মোট আরও 3 জন উপদেষ্টা, মোট 4 উপদেষ্টা আজকের যে মহড়া এই মহড়া প্রত্যক্ষভাবে তারা কিন্তু দেখবেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের নৌবাহিনীর জাহাজ থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। দেখছেন সকালের সময়। এবার দেশের বাইরের খবর। ভেনেজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে মাদুরো সরকার। এদিকে ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নতুন মোড় নিয়েছে। পুয়ের্তো রিকোর সাবেক রুজভেল্ট রোডস ঘাঁটিতে মার্কিন বিমানের টানা ওঠানামা, ভারী সরঞ্জাম নামানো নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে ভেনেজুয়েলা জুড়ে। সাবেক রুজভেল্ট রোডস নৌঘাটিতে শনিবার সকাল থেকেই দেখা যায় মার্কিন সামরিক বিমানের টানা কার্যক্রম। CH-53 সুপার স্ট্যালিয়ন হেলিকপ্টার, 3টি MV-22 অসপ্রে এবং কোস্টগার্ডের নজরদারি হেলিকপ্টার সব মিলিয়ে ঘাটিটি পরিণত হয় আঞ্চলিক অপারেশনের কেন্দ্রস্থলে। রণকৌশলগত অবস্থান আর বিস্তৃত অবকাঠামোর কারণে 2004 সালে বন্ধ হয়ে যাওয়া ঘাটির পুনরায় চালু হওয়া বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। এর মধ্যেই হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপরের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করার ঘোষণা দেন। কিন্তু এই নির্দেশ বাস্তবায়নে কোনো সামরিক অভিযান চলছে কিনা সেই বিষয়ে কোনো তথ্য জানে না বলে জানিয়েছে পেন্টাগন। এমনকি হোয়াইট হাউস থেকেও বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের বিমান নিয়ন্ত্রক সংস্থা ভেনেজুয়েলার আকাশে উড্ডয়নকে ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছিল। পরে এর জেরে আন্তর্জাতিক বেশ কয়েকটি এয়ারলাইন্স ভেনেজুয়েলায় ফ্লাইট স্থগিত করে। এতে গত সপ্তাহে 6টি বিমান সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করে কারাকাস। ট্রাম্পের এই ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা। একই দিন ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করে একটি বিবৃতি প্রকাশ করে মাদুরো সরকার। লাতিন আমেরিকার গবেষকরা বলছেন, মাদক পাচার রোধের আড়ালে এটি একটি ভূ রাজনৈতিক অভিযান যা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে। ভেনেজুয়েলা সমুদ্রসীমায় প্রবেশ করলে এর প্রতিক্রিয়া গুরুতর হবে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউক্রেনের রাশিয়ার তীব্র আক্রমণে অন্তত 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 29 জন। কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ কেন্দ্র ও বাসা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কৃষ্ণ সাগরে রাশিয়ার 2টি শ্যাডো ফ্লিট ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইউক্রেন। একই সময়ে যুদ্ধ শেষ করার উদ্দেশ্যে নতুন আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইউক্রেনের প্রতিনিধি দল। স্থানীয় সময় শনিবার ভোরে কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা জানান, রাতভর বেসামরিক নাগরিক, বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আক্রমণ চালিয়েছে রাশিয়া। তাদের দাবি, ইউক্রেনের আরও 8টি নগর দখল করেছে পুতিন বাহিনী। দোনেৎস্ক ও অন্যান্য অঞ্চলে রুশ সেনারা হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত করেছে বলে দাবি করছে মস্কো, যদিও কিয়েভ তা অস্বীকার করেছে।
এদিকে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী রাশিয়ার দুটি শ্যাডো ফ্লিট ট্যাঙ্কারে হামলার ভিডিও প্রকাশ করেছে। শুক্র ও শনিবার হামলা চালিয়ে ট্যাঙ্কার দুটি ধ্বংস করা হয়। এক ইউক্রেনীয় কর্মকর্তার বরাতে সিএনএন জানায়, নৌবাহিনী ও এসবিইউর যৌথ এই অপারেশনে সি বেবি মেরিটাইম ড্রোন ব্যবহার করা হয়। এটি রাশিয়ার তেল পরিবহনে বড় ধাক্কা হিসেবে ধরা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ও আরোহীদের বের করে আনতে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে তুরস্ক। পাল্টাপাল্টি হামলার মধ্যেই উচ্চপদস্থ কর্মকর্তাদের পদত্যাগের পর ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি রুস্তেম ওমেরোভের নেতৃত্বে নতুন প্রতিনিধি দল গঠন করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তারা যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করবেন। জেলেনস্কি বলেন, জেনেভায় আলোচনার ফলাফলের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ চূড়ান্ত হবে। শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র 19 পদক্ষেপের নতুন প্রস্তাব নিয়ে কাজ করছে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য সেই প্রস্তাবের কিছু মূল অংশ পরিবর্তন করেছে। মস্কোর দাবি, পরিবর্তিত প্রস্তাবটি গঠনমূলক নয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুদ্ধবিরতির পরেও পশ্চিম তীর ও গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা অভিযান ও হামলায় শতাধিক ফিলিস্তিনি হতাহত হয়েছেন, যা এখনও অব্যাহত রয়েছে। গাজার শরণার্থী শিবিরের শীতের তীব্রতাও মানুষের জীবন বিপন্ন করছে। এদিকে বিশ্বের বিভিন্ন শহরে চলছে ফিলিস্তিনিদের মুক্তির পক্ষে প্রতিবাদ। পশ্চিম তীরের তুবাস গভর্নরেটে বুধবার থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযান আরও তীব্র হয়েছে। স্থানীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই অভিযানে 200-র বেশি ফিলিস্তিনি আহত হন, যাদের মধ্যে 78 জন হাসপাতালে চিকিৎসাধীন। তুবাস শহর এবং আশপাশের গ্রাম আক্কাবা ও তায়াসির অভিযান চালায় ইসরায়েলি সেনারা। গত 4 দিনে অনেক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এছাড়া অন্যান্য এলাকায় কালকিলিয়া, জেনিন ও নাবলাসে আরও 9 জনকে আটক করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় 70,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত 1,70,000 ছাড়িয়েছে। আক্রমণের ফলে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। গাজা সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত মাসে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে 535টি ইসরায়েলি হামলা রেকর্ড করা হয়েছে। এদিকে শরণার্থী শিবিরে শীতের প্রকোপে মানুষের জীবনের ঝুঁকি বাড়ছে। চরম ঠান্ডা থেকে ছোট অস্থায়ী তাঁবু রক্ষা করতে পারছে না। দেখা দিয়েছে খাবার ও পানির সংকট, সঙ্গে বেড়েছে রোগের প্রকোপ। শিশুদের মধ্যে দেখা দিচ্ছে চর্মরোগ। অন্যদিকে বিশ্বের বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের পক্ষে প্রতিবাদ তীব্র হয়েছে। লন্ডনে হাজার হাজার মানুষ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। তারা ইউরোভিশন প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে বাতিল করার আহ্বান জানিয়েছেন। রোমেও হাজারো মানুষ ফিলিস্তিনিদের পক্ষে মিছিল করেছে। তারা গাজায় হামলা অবিলম্বে বন্ধ করা এবং ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করার আহ্বান জানান। মিছিলকারীরা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে শান্তি ও ন্যায়ের দাবিতে স্লোগান দেন। অন্যান্য ইউরোপীয় দেশগুলোতেও গাজাবাসীর পক্ষে বিক্ষোভ চলছে। প্যারিস, বার্লিন ও মাদ্রিদে হাজার হাজার মানুষ শান্তির আহ্বান জানাচ্ছেন এবং গাজায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি করছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যে শত্রুর যে কোনো হুমকির দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশের ন্যাশনাল নেভি ডে উপলক্ষে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আমির হাতামি। এদিকে আরেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার দাবি, 12 দিনের সংঘাতে অন্তত 33টি দেশ ইসরায়েলকে সহায়তা করেছে। এমন অবস্থায় রবিবার ইরান সফরে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দুই দেশের বৈঠকে নিরাপত্তা, বাণিজ্য ও আঞ্চলিক সংকট সহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে। স্থানীয় সময় শনিবার ইরানের ন্যাশনাল নেভি ডে উপলক্ষে দেশটির নৌবাহিনীর জন্য কুর্দিস্তান ভাসমান নৌঘাঁটি উদ্বোধন করা হয়। নৌবাহিনীর দক্ষিণ নৌবহরে যুক্ত করা হয় সাহান্দ ডেস্ট্রয়ার বা যুদ্ধজাহাজ। অনুষ্ঠানে নৌবাহিনীর সদস্যদের প্রশংসা করে মেজর জেনারেল আমির হাতামি বলেন, শত্রুর যে কোনো হুমকিতে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত ইরান। জাতীয় স্বার্থ ও জনগণের নিরাপত্তায় ইরান অটল অবস্থানে উল্লেখ করে ইসরায়েলের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে চলতি বছরের জুনের মাঝামাঝিতে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতে শত্রুপক্ষের মোট 196টি যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের জ্যেষ্ঠ বিমান প্রতিরক্ষা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রেজা খাজে। বলেন, এ যুদ্ধ শুধু ইসরায়েলের সঙ্গে নয়, বরং ন্যাটো ও পশ্চিমা প্রযুক্তির সঙ্গে সরাসরি লড়াই। ওই যুদ্ধে অন্তত 33টি দেশ ইসরায়েলকে সহায়তা করেছে বলেও দাবি করেন তিনি।
এদিকে রোববার ইরান সফরে যাচ্ছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। দ্বিপক্ষীয় বৈঠকে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করা, ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ সমাধান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। নাসরিন রুমি, সময় সংবাদ। পোস্টাল ভোটকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। প্রতিদিনই বাড়ছে নিবন্ধন করা প্রবাসীর সংখ্যা। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি নিবন্ধন কার্যক্রমে সহযোগিতা করতে এগিয়ে এসেছে প্রবাসীদের বিভিন্ন সংগঠন। লিসবন থেকে তারেকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। গেল কয়েক বছরে পর্তুগালে পাড়ি জমিয়েছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। দেশটির অভিবাসন সংস্থা আইমার তথ্য অনুযায়ী 52,000-এর বেশি বাংলাদেশি এরই মধ্যে দেশটির রেসিডেন্স পারমিট নিলেও পর্তুগালে বসবাস করা বাংলাদেশির সংখ্যা প্রায় 70,000। শতকরা 10% শিশু কিশোর বাদ দিলেও দেশটিতে বাংলাদেশি ভোটার সংখ্যা 50,000-এর বেশি। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। 27 নভেম্বর থেকে শুরু হওয়া পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে শুরু করেছেন রেজিস্ট্রেশন। দেশের বাইরে থেকে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় খুশি তারা। রেজিস্ট্রেশন করার আহ্বান জানানোর পাশাপাশি প্রবাসীদের সহযোগিতার উদ্যোগও নিয়েছে বেশ কয়েকটি সংগঠন। স্বাধীনতার 52 বছর পরে প্রথম প্রবাসীরা যারা বিদেশে থাকে তারা বাংলাদেশের সরকার এবং মানুষের ভাগ্য নির্বাচনের জন্য যে প্রতিনিধিত্ব করে থাকেন ভোট দেওয়া, সেটার সুযোগ আমরা এবারই প্রথম পাচ্ছি। প্রথমবারের মতো বাংলাদেশি প্রবাসীরা ভোটে অংশগ্রহণ করতে পারছে পোস্টাল ব্যালটের মাধ্যমে। তো যারা এখনো রেজিস্টার করেন নাই, আপনারা সকলে রেজিস্টার করে ফেলুন। সরাসরি ভোট দিতে পোস্টাল ভোটে নিবন্ধন না করে নির্বাচনের আগে দেশে যাওয়ার জন্য টিকিটও কাটতে শুরু করেছেন অনেক পর্তুগাল প্রবাসী। সন্ধ্যা নামতেই বর্ণিল আলোকসজ্জা জানান দিচ্ছে উৎসবের হাওয়া বইতে শুরু করেছে পুরো পর্তুগাল জুড়ে। সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিল রেখে সাজানো হয়েছে বিভিন্ন শহর, চলছে নানা আয়োজন। আর এসব আয়োজন উপভোগ করতে দেশি বিদেশি পর্যটকের ঢল নেমেছে শহরগুলোতে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ম্যাচ ফিক্সিং নিয়ে হরতালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন বিপিএল এর ক্রিকেটারদের নিলাম তালিকা থেকে বাদ পড়ল বিজয়, সৈকত, শফিউল সহ সন্দেহভাজন 9 ক্রিকেটারের নাম। গত বিপিএলে বিভিন্ন সন্দেহভাজন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তারা। অ্যান্টি করাপশন ইউনিট প্রধান অ্যালেক্স মার্শালের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি আগেই জানিয়েছিল বিপিএলে ফিক্সিংয়ে জড়িতদের নাম তারা প্রকাশ করবে না। তবে চূড়ান্ত যে তালিকা দেয়া হবে সেখান থেকে বাদ দেয়া হবে ক্রিকেটারদের। তাতে বিসিবি না বলে দিলেও নিশ্চিত হয়ে যায় কারা ছিলেন ফিক্সিংয়ের সাথে জড়িত। তাদের বিপক্ষে পাওয়া গেছে প্রমাণ। অনেকের ধারণাই সত্য হয়েছে, এনামুল বিজয় সেই তালিকাতে সবার ওপরের দিকে। তারকা ক্রিকেটারের ফিক্সিংয়ের সাথে জড়িত থাকার প্রমাণ পেয়েছে বিসিবি, যার কারণে তার নাম নেই এবারের বিপিএল এর নিলামের তালিকায়। মোসাদ্দেক সৈকতকে নিয়ে খুব একটা কথা হয়নি, তবে সৈকত ঢাকা ক্যাপিটালসের জার্সিতে ম্যাচ গড়াপেটায় যুক্ত ছিলেন সেই প্রমাণ পেয়েছে বিসিবি। এবার নিলামের তালিকায় ছিলেন সি ক্যাটাগরিতে, সেখান থেকে বাদ দেয়া হয়েছে তাকে। বাকি নামগুলো বাংলাদেশ ক্রিকেটের বড় কোনো তারকা নয়, তবে নিহাদুজ্জামান, তাকে ধরা হচ্ছিল জাতীয় দলের ভবিষ্যৎ। সেই স্পিনারও ছিলেন জড়িত। তার সঙ্গে আছেন মনির হোসেন খান, মিজানুর রহমান। আলাউদ্দিন বাবুর সন্দেহজনক বোলিং দেখিয়ে অনেকে ধারণা করেছিলেন তার ফিক্সিং সংশ্লিষ্টতার কথা। বিপিএল এর নতুন নিলামের ক্রিকেটার তালিকায় তার নাম না থাকা সেটা এখন প্রমাণিত। তার সাথে বড় নাম জাতীয় দলে খেলা সানজামুল ইসলাম। বিসিবির প্রথম তালিকায় এসব ক্রিকেটারের নাম থাকলেও অ্যালেক্স মার্শাল পরামর্শ দিয়েছেন এই আসরে তাদের না রাখতে। বিসিবিও সেখানে আর দ্বিমত করেনি। আপাতত কোনো শাস্তি ঘোষণা নয়, এভাবেই এই ক্রিকেটারদের বাইরে রাখা হবে আইসিসি ও বিসিবি আয়োজিত বিভিন্ন আসরে। ক্রিকেটার ছাড়াও কোচিং স্টাফ, কর্মকর্তা ও সাংবাদিকরাও জড়িত আছে, তাদেরকেও রাখা হবে ক্রিকেটের কার্যক্রম থেকে বাইরে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। 3 দিন ধরে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, গ্রহণ করতে পারছেন চিকিৎসা। স্বাস্থ্যের উন্নতি হলে নেওয়া হবে বিদেশে, হাসপাতালে ভিড় না করার আহ্বান। এটা হলো মোদি সারা হসপিটাল, রোগীর থেকে 10,000 নিবার পায়, তার 3,000ও দিতে পারে। যেরকম দিন দেয় সেরকম সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে নেওয়া হচ্ছে বেসরকারিতে। কমিশন পান গাড়ি চালক থেকে শুরু করে নিরাপত্তা রক্ষীও। সিন্ডিকেটের সঙ্গে জড়িত খোদ পরিচালক।
এবং কমছে দেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র বিবিআনার উৎপাদন। জ্বালানি খাতে বড় ধাক্কার আগাম বার্তা, বলছেন বিশেষজ্ঞ। নতুন কূপ খননের বাস্তবায়ন গতি নিয়ে প্রশ্ন। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সাদিক হাসান ইমন। ধন্যবাদ আইরিন। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।